বাংলাদেশের হস্তশিল্প নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির নানা ছবি। কিন্তু এই যে বিশাল এক সম্ভাবনাময় খাত, যাকে বলা হচ্ছে এক ঘুমন্ত দৈত্য বা স্লিপিং জায়ান্ট, সে কি আসলেই তার আসল শক্তিটা দেখাতে পারছে? চলুন আজ এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, শুরুতেই বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের একটা কথা বলি। তারা বলছে বাঙালি ঐতিহ্যের ইতিহাসে হস্তশিল্প মর্যাদার সিংহাসনে বসে আছে, আর এটা আমাদের পরিচয়েরই প্রতীক। কথাটা কিন্তু বেশ গভীর। এর মানে হলো এই শিল্পগুলো শুধু কিছু জিনিসপত্র না, এগুলো আমাদের শেকড়ের গল্প, আমাদের পরিচয়ের একটা অংশ। আর দেখুন, এই গুরুত্বটা কিন্তু এখন শুধু কথার কথা নয়, সরকারও বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে। হস্তশিল্পকে ঘোষণা করা হয়েছে 2024 সালের বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার। এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। মানে সরকারিভাবেও স্বীকার করে নেওয়া হচ্ছে যে এই সেক্টরটার ভবিষ্যৎ উজ্জ্বল। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, যদি এই খাতটা এতই গুরুত্বপূর্ণ হয়, সরকারও একে বর্ষপণ্য ঘোষণা করে, তাহলে সমস্যাটা কোথায়? বিশ্ববাজারে কেন আমরা পিছিয়ে আছি? কি এমন চ্যালেঞ্জ যা এই ঘুমন্ত দৈত্যটাকে জাগতে দিচ্ছে না? এই উত্তরটা পেতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে, মানে সেই মানুষগুলোর কাছে যেতে হবে যারা এই শিল্পের প্রাণ। চলুন কারিগরদের জগৎটা একটু কাছ থেকে দেখি। আর প্রথমেই একটা দারুণ তথ্য দিই। এই সেক্টরের ব্যবসার মালিকদের দিকে যদি তাকাই, তাহলে দেখব 51% বেশিই কিন্তু নারী উদ্যোক্তা। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। মানে এই শিল্পটা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কতটা বড় একটা ভূমিকা রাখছে তা এখান থেকেই বোঝা যায়। আরেক খাতে কাজ করছেন কতজন জানেন? প্রায় 1.5 লাখ মানুষ। সংখ্যাটা হয়তো শুনতে সাধারণ লাগছে, কিন্তু একটু ভাবুন তো, এটা মাঝারি আকারের একটা শহরের মোট জনসংখ্যার সমান। আর তার চেয়েও অবাক করা বিষয় হলো এদের প্রায় 96% কিন্তু ঘরে বসে কাজ করেন। মানে এই শিল্পটা একদম তৃণমূল পর্যায়ে, গ্রামের ঘরে ঘরে পৌঁছে গেছে, আর পরিবারগুলোর আয়ের একটা বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। আর কি তৈরি হয় তার তালিকাটা একবার দেখুন। কি নেই এখানে! একদিকে যেমন আছে জামদানি আর রেশমি শাড়ির মতো অসাধারণ সব বুননের কাজ, তেমনই আছে বাঁশ আর বেতের দারুণ সব জিনিস। আবার মাটির পাত্র, টেরাকোটা, নকশিকাঁথা, চামড়া, পাট, মানে এর বৈচিত্র্যটাই আসলে অবাক করার মতো। এবার আসল ছবিটায় আসা যাক। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, 2022 সালে পুরো বিশ্বের হস্তশিল্পের বাজার ছিল প্রায় $678 বিলিয়ন। বিলিয়ন, মিলিয়ন নয়। আর সেই বিশাল বাজারের তুলনায় আমাদের রপ্তানি কত? মাত্র $30 মিলিয়ন আশেপাশে। এই যে আকাশ-পাতাল তফাত, এটাই কিন্তু আমাদের মূল আলোচনার বিষয়। ভাবুন একবার, এই বিশাল বাজারের 1% যদি আমরা ধরতে পারতাম, তাহলে দেশের অর্থনীতিতে কি বিশাল একটা পরিবর্তন আসত। তো এই যে এত বড় একটা ফারাক, এর পেছনের কারণটা কি? কোন জিনিসগুলো আমাদের আটকে রেখেছে? চলুন এবার সেই চ্যালেঞ্জগুলো একটু খুঁজে বের করি। দেখুন, ভেতরের সমস্যাগুলো কিন্তু অনেক। প্রথমত, টাকার সমস্যা। একজন কারিগরের পক্ষে ব্যাংক থেকে লোন পাওয়াটা যে কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সুদের হার প্রায় 14%। এরপর আছে অন্যান্য সমস্যা, যেমন ভালো মানের কাঁচামাল সবসময় পাওয়া যায় না, নতুন ডিজাইন নিয়ে গবেষণার অভাব, আবার আধুনিক প্রশিক্ষণের অভাবে দক্ষ কারিগরও কমে যাচ্ছে। সব মিলিয়ে লড়াইটা বেশ কঠিন। কিন্তু সমস্যা শুধু দেশের ভেতরেই না, দেশের বাইরে পণ্য পাঠাতে গেলেও আছে আর এক বড় বাধা। আর সেটা হলো গ্লোবাল লজিস্টিক্স বা পণ্য পরিবহনের জটিল সব নিয়মকানুন। বিশেষ করে ছোট উদ্যোক্তাদের জন্য এই পুরো প্রক্রিয়াটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, দুটো টার্ম প্রায়ই শোনা যায়, এফওবি আর সিএনএফ। সহজ করে বললে, এফওবি বা ফ্রেট অন বোর্ড মানে হল বিক্রেতা শুধু দেশের বন্দর পর্যন্ত পণ্য পৌঁছে দেবে, বাকিটা ক্রেতার দায়িত্ব। আর সিএনএফ বা কস্ট অ্যান্ড ফ্রেটের ক্ষেত্রে বিক্রেতাকে ক্রেতার দেশ পর্যন্ত পণ্য পাঠানোর সব খরচ নিজেকেই বহন করতে হয়। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে বড় বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, সমস্যা তো অনেকগুলো দেখলাম, কিন্তু সমাধানের পথ কি? চলুন এবার একটু সামনের দিকে তাকানো যাক। এত সব চ্যালেঞ্জের পরেও মজার ব্যাপার হলো, এই খাতের মানুষ কিন্তু হতাশ নন, বরং বেশ আশাবাদী। এই যে দেখুন, প্রায় অর্ধেক মানুষই মনে করছেন আগামী 5 বছরে রপ্তানি 5 থেকে 15% বাড়বে। আর তাদের এই আশার কারণও আছে। বিশ্বজুড়ে মানুষ এখন হাতে তৈরি জিনিসের দিকে ঝুঁকছে, আর সরকারও এই খাতকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। তো এই প্রবৃদ্ধিটা বাস্তবে রূপ দিতে কি করা যেতে পারে? কিছু পরিষ্কার সুপারিশ কিন্তু আছে, যেমন নতুন নতুন ডিজাইনের জন্য ডেডিকেটেড ডিজাইন সেন্টার তৈরি করা,
আবার ক্রাফট ভিলেজ বা কারুশিল্প গ্রাম তৈরির কথা বলা হচ্ছে, যা উৎপাদন আর পর্যটন দুটোরই কেন্দ্র হয়ে উঠবে। আর অবশ্যই কাঁচামালের সাপ্লাই চেইন শক্তিশালী করা আর ছোট উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা সহজ করা তো আছেই। আর শুধু আমাদের দেশের ভেতরের চেষ্টাই কিন্তু সব নয়। সারা বিশ্বেও এমন কিছু পরিবর্তন আসছে যা আমাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। ব্যাপারটা কি দেখুন, সারা দুনিয়ায় এখন মানুষ পরিবেশ বান্ধব টেকসই জিনিসের দিকে ঝুঁকছে। মেশিনে বানানো একঘেয়ে জিনিসের চেয়ে হাতে তৈরি ইউনিক জিনিসের কদর বাড়ছে। আর বড় বড় আন্তর্জাতিক ক্রেতারাও এখন শুধু চীনের উপর নির্ভর না করে নতুন নতুন জায়গা থেকে পণ্য কিনতে চাইছে। এই সবগুলো বিষয় কিন্তু আমাদের হস্তশিল্পের জন্য একটা বিশাল সুযোগ। সব আলোচনার শেষে আমাদের আসলে বুঝতে হবে এই হস্তশিল্প কেন এতখানি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধু টাকা পয়সা বা অর্থনীতির ব্যাপার না, এর প্রভাবটা তার চেয়েও অনেক বেশি গভীর। এই রিপোর্টের একটা গল্প বলি। টেরেসা নামের একজন নারী, তিনি খেজের পাতা দিয়ে বাক্স বানান। এই কাজ থেকে তিনি যা আয় করেন তা দিয়ে এখন তার 2 সন্তানকে স্কুলে পাঠাতে পারছেন, একটা ভালো জীবনের স্বপ্ন দেখতে পারছেন। এই একটা ছোট্ট গল্পই কিন্তু এই শিল্পের আসল শক্তিটা দেখিয়ে দেয়। এটা মানুষের জীবন বদলে দেওয়ার একটা হাতিয়ার। সুতরাং বিষয়টা শুধু রপ্তানির পরিসংখ্যান দিয়ে মাপা যাবে না। এটা আসলে ক্ষমতায়ন, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা আর স্থায়িত্ব, এই তিনের এক অসাধারণ মেলবন্ধন। টেরেজার মতো হাজারো মানুষের স্বপ্ন পূরণের গল্প। তাই শেষ প্রশ্নটা এটাই, আমাদের ঐতিহ্য আর আজকের বাণিজ্য, এই দুটো কি সত্যি সত্যি একসঙ্গে মিলে বাংলাদেশের জন্য একটা নতুন ভবিষ্যৎ বুনতে পারবে? সম্ভাবনাটা কিন্তু বিশাল। এখন শুধু পথটা তৈরি করে এগিয়ে যাওয়ার পালা।